ইন্ডিয়া জোট যদি সফল হতো তাতে আপনার কি প্রতিক্রিয়া? না, এ তো সোজা অঙ্ক। একের বিরুদ্ধে এক প্রার্থী হলে এক ধরনের অঙ্ক হতো, এবং সেখানে তৃতীয় পক্ষ তারা কার ভোটটা কাটছে। এখন এ রাজ্যে বলা হয় এক সময় বামপন্থের বহু সাংসদ থাকতেন, তাদের অনেক ভোট ছিল, সেই ভোটটা বাম থেকে রামে গেছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কাছে গেছিল। এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কংগ্রেস তথা বামপন্থীরা একটু একটু করে তাদের সংগঠন বাড়াবার চেষ্টা করছে, ফলে কিছু ভোট তারা পাবে। এখন যে ভোটটা বাম থেকে রামে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে গেছিল, সেটা যদি আবার বামে কিছুটা ফিরে আসে, তাহলে বুঝতেই পারছেন যে কার সুবিধে হবে। সুতরাং এই নানা ধরনের অঙ্ক এর মধ্যে রয়েছে। গোটা রাজ্য জুড়ে হচ্ছে প্রচার চলছে, এবং প্রচারের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে নানা রকমের ভাষা ব্যবহার হচ্ছে। মানে বিশিষ্ট সাংবাদিক হিসেবে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, ভোটটা প্রত্যেকটি রাজনৈতিক দল মনে করে আমাকে জোগাড় করতে হবে, এবং সেটা জোগাড় করতে গিয়ে কে কি ভাষাটা ব্যবহার করে তাদের কাছাকাছি পৌঁছে তাদের জনমতটা নিজের দিকে টানতে পারছেন, এই জন্য ভাষার ব্যবহার। এটা ওই কে দেয়াল লিখনে কতটা, স্লোগানে কতটা বুদ্ধিদীপ্ত পরিচয় দিল না দিল, সেটা খবরের কাগজে বা গণমাধ্যমে আসে, কিন্তু ভোটটা পেতে গেলে সেই মানুষের মনটা জয় করতে হয়, এবং তার জন্য ভাষা বলতে হয়। আবার বিষয় হচ্ছে যে সেই ভাষা বলতে গিয়ে আমি একে অপরের বিরুদ্ধে কতটা জায়গায় যাব, ব্যক্তিগত কুৎসা কতটা করব, কোন শব্দ ব্যবহার করব, এক্ষেত্রে কিন্তু জানতে হবে নির্বাচন কমিশন সমস্ত বড় বড় যে সভা হয় সেই সভাগুলোর বক্তব্য সে তার রেকর্ডিং করে সেগুলো রাখে। ফলে তার বিরুদ্ধে অভিযোগ গেলে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রার্থীকে সেন্সার করা হয়, প্রার্থীকে সতর্ক করা হয়। রাজ্যে 7 দফা ভোট, 7 দফায় ভোট হওয়া কি প্রয়োজন ছিল? দেখুন, 7 দফার প্রয়োজন ছিল না 5 দফায় হতে পারতো, না একসঙ্গে হতে পারতো, এটা নির্বাচন কমিশন নিশ্চয়ই তার কোন একটা নিরিখে তৈরি করে। এর দুটো বিষয় থাকে, একটা হচ্ছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী আপনি জানেন যে আধা সামরিক বাহিনী, যেটা কেন্দ্রের অন্তর্গত, কেন্দ্রের অধীন, সে জম্মু কাশ্মীরে এবং উত্তর পূর্বাঞ্চলে এবং অন্যান্য সীমান্ত অঞ্চলে প্রচুর মোতায়েন থাকে সারা বছর। কিন্তু তাদের থেকে তুলে তো পুরোটা আনা যায় না, যতটা আনা যাবে, যেটাকে ফোর্স মোবিলাইজেশন বলা হয়, এবং সিকিউরিটি ডেন্সিটি বলে একটা শব্দ আছে, মানে কত ভোটার পিছু একজন সশস্ত্র আধা সেনা থাকবেন, রাজ্য পুলিশ কতটা ব্যবহার করা যায়, কোথায় ব্যবহার করা যায়, এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে কোথায় কোথায় স্ট্রং রুমে প্রতিটি বুথে অন্তত, বা ওখানে তো একজন থাকে না, 2 জন কি 4 জন, এই শো অফ স্ট্রেংথ, রুট মার্চ, তারপরে এরিয়া ডমিনেশন। দেখুন, এখানে যে খুব একটা হিংসাত্মক এলাকায় ভোট হচ্ছে তা নয়, কিন্তু নির্বাচনী সংঘর্ষের অতীত ইতিহাস আছে। ফলে এইটাকে, ভোটটাকে অবাধ ও সুষ্ঠু করার জন্য সিকিউরিটি ডেন্সিটি কতটা লাগবে, কতটা প্ল্যানিং লাগবে, এই মূলত ফোর্সের জন্যই বলা হয়। কিন্তু ওটা 5-এ হবে না 7-এ হবে, ফোর্স মোবিলাইজেশন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সেই ফোর্সকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসা। একটা জিনিস বারে বারে দেখা যায় যে যখনই কোনো বিধানসভা কিংবা লোকসভা নির্বাচন হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সরকারি আধিকারিক যারা বিভিন্ন পোস্টে আছেন, পরিবর্তনের একটা কমিশনের থেকে নির্দেশ দিয়েছে পরিবর্তন করা হয়, এবং পরবর্তীকালে দেখা যায় নির্বাচন মিটে যাওয়ার পরে তারা আবার সেই পদেই আবার হচ্ছে বহাল হন। এই বিষয় নিয়ে মানে আপনার কি বক্তব্য? যখন নির্বাচন ঘোষিত হয় তখন সমস্ত সরকারি আধিকারিকরা, বিশেষ করে পদস্থ আধিকারিকরা যারা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত, তারা নির্বাচন কমিশনের আওতায় চলে আসে। তার মানে তাদের কোনো কারণে, তাদের বিরুদ্ধে কোনো পক্ষপাতের অভিযোগ থাকলে, অতীতে নির্বাচনের কাজ সঠিকভাবে না করতে পারার কোনো ঘটনা থাকলে, বা কোনো কারণে নির্বাচন কমিশন যদি মনে করে তাদের নিজস্ব তথ্য সংগ্রহের পদ্ধতি আছে, তারা তাদের সাময়িকভাবে সরিয়ে দেয়। কিন্তু তারপর এটা কিন্তু বুঝতে হবে যে নির্বাচিত রাজ্য সরকার সেই রাজ্যের পুলিশ ও প্রশাসনের লোকেদের নিয়োগ করার মোটামুটি 99% অধিকারী। আমাদের দেশে পুলিশ রিফর্মস অতটা কার্যকরী হয়নি। পুলিশ প্রমোশন বোর্ড বলে একটা জিনিস আছে, তাতে কিভাবে সর্বোচ্চ পদে নিযুক্ত করা হবে তারও কিছু বিধান দেওয়া আছে, কিন্তু সেগুলো সবসময় যে মেনে ওঠা হয় তা বলা যায় না। এটা রাজ্য সরকারের হাতে, ভারতীয় সংবিধান এই ক্ষমতা দিয়েছে কাকে সে
গুরুত্বপূর্ণ পদে বা প্রশাসনিক পদে, পুলিশের পদে নিয়োগ করবে।